হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত আইসিএসসি এবং আইএসসি 2024 ছাত্রছাত্রীদের জন্য। তোমরা তোমাদের পরীক্ষায় বেশ কিছু সাধারণ ভুল করে আসছো। বিশেষ করে তোমরা যারা মক টেস্ট ফেস করেছো, সেই মক টেস্টের কপি চেক করতে গিয়েই আমি এই বিশেষ বিষয়টা লক্ষ্য করলাম যে বেশ কিছু ভুল অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই ভুলগুলো যাতে তোমরা তোমাদের বোর্ড এক্সামে না করো, ঠিক সেই কারণে তোমাদের সচেতন করবার জন্যই আমি আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আমি বেশ কিছু পয়েন্টস তোমাদের অবশ্যই আজকে বলবো, যেগুলো আমি লিখে রেখেছি, কারণ যাতে আমি কোনো রকমভাবে সেগুলো এড়িয়ে না যাই বা ভুল না করি, বলতে ভুলে না যাই, সেই কারণে আমি সেগুলো তোমাদের কিছুটা দেখে বলে দেব যে কোন ভুলগুলো বেশ একজন নয় অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যে অথবা একের বেশি অনেক ছাত্রছাত্রীর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই বলবো, গল্প যিনি বলছেন, মানে তোমাদের সংকলিতা বইটা আছে এবং তোমাদের যারা আইএসসি ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য গদ্য বা প্রবন্ধ সংকলনের একটা বই আছে। সেক্ষেত্রে বলছি, গল্প বা প্রবন্ধ অথবা উপন্যাস যাই হোক না কেন, সেখানে একজন কথক থাকতেই পারেন, এবং সেই কথক যে সব সময়ই ওই লেখক হবেন এমন কিন্তু নাও হতে পারে। আমি লক্ষ্য করছি তোমরা আইসিএসসি এবং আইএসসির বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষার উত্তর লেখার সময়, মানে প্রশ্নপত্রে সেই উত্তর লেখার সময় গল্প কথক না বলে তোমরা বলছো লেখক বলেছেন। এই বিষয়ে তোমাদের আমি সচেতন করছি, লেখক কিন্তু ভুল উত্তর, গল্প কথক উত্তরটার মধ্যে অবশ্যই হবে। তোমরা যাকে ইংলিশে বলো ন্যারেটর, অর্থাৎ যিনি গল্পটা বলছেন, তাকে কিন্তু আমরা গল্প কথক বলি। আমি একটা সেন্টেন্স তুলে দিয়ে যখন প্রশ্ন করছি, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসবে, বোর্ড এক্সামে আসবে। সেক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে উদ্ধৃতিটি কার বা উক্তিটি কার, যদি গল্প কথকের উদ্ধৃতিটি হয়, তাহলে কিন্তু তোমরা কখনোই লেখক বা সাহিত্যিকের এমনটা আনসারে লিখবে না, অবশ্যই লিখবে গল্প বা ঔপন্যাসিক কথকের। এক্ষেত্রে গল্পের ক্ষেত্রে যেহেতু ঘটেছে ঘটনাটা, তাই আমি বলছি গল্প কথক বলেই তোমরা ওটা উল্লেখ করবে। নাম্বার 2, গল্প বা কবিতার সম্পূর্ণ বিষয়টা অনেকেই জানো, কিন্তু প্রশ্নের উত্তর যখন লিখতে যাচ্ছ তখন অনেকের ক্ষেত্রে বলবো না, বেশ কিছু ছাত্রছাত্রীর মধ্যে আমি দেখছি উত্তরটা ঠিক কোথা থেকে কত দূর লিখতে হবে সেটার সঠিক ধারণা তোমাদের নেই। তোমরা কবিতার ক্ষেত্রে পুরো কবিতার অংশটাকেই লিখে ফেলছো, মানে কবিতার মূল বিষয়বস্তুটা লিখে ফেলছো। এটা করলে কিন্তু কখনোই তোমরা ভালো মার্কস বা ফুল মার্কস ক্যারি করতে পারবে না। ফুল মার্কস পেতে হলে ঠিক যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের ওপরেই তোমাকে উত্তরটা লিখতে হবে। হ্যাঁ, কবিতার ক্ষেত্রে অনেক সময় ফুল অংশটা, মানে সারাংশটা তোমাদের উত্তর হিসেবে লিখতে হয়, ঠিক কথা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশেষ একটা অংশের ওপরে প্রশ্ন করা হয়। সেই অংশের উত্তর দিতে গিয়ে ঠিক যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা ধরে তোমরা উত্তরটা লেখো, তাহলে দেখবে তোমাদের উত্তরটা সঠিক হবে। তাহলে তোমাদের উত্তরের ক্ষেত্রে সম্পূর্ণ উত্তরটা লিখতে গিয়ে তোমাদের কোথাও কোনো মার্কস কাটা যাবে না। এক্ষেত্রে বলবো, যারা এই ধরনের ভুল করছো তারা অবশ্যই প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো। আমার নোটস যদি তোমরা না নিয়ে থাকো, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব তোমরা অন্তত 2-1টা নোটস হলেও নিয়ে নাও, নিয়ে দেখো যে কোন প্রশ্নের উত্তরটা ঠিক কতটা লেখা প্রয়োজন, কিভাবে উত্তরটা লিখতে হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে উত্তর লেখার স্টাইলটা ঠিক কীরকম। আর যারা নোটস কিনেছো তাদের ক্ষেত্রেও আমি বলছি তোমরা ভালোভাবে সেই নোটসগুলো পড়ে দেখো যে উত্তরটা ঠিক কিভাবে লিখতে হয়। আর আমি সকলের ক্ষেত্রে অবশ্যই বলবো না যে সেই নোটস কেনাটা বাধ্যতামূলক, আমি সাজেস্ট করতে পারি, এবং সেই সাজেস্ট করার পর তোমরা সেটা কিনতেও পারো, নাও কিনতে পারো। আর তোমরা তোমাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো, নিয়ে তোমরা অবশ্যই দেখবে যে প্রশ্নের উত্তর লেখাটা তোমাদের ঠিক হচ্ছে কিনা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই 2-1টা প্রশ্নের উত্তর লিখে তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছে সেটা চেক করে নিতে পারো যে ঠিক আছে কিনা। এভাবেও কিন্তু তোমরা যাচাই করতে পারো, তাহলে উত্তরটা ঠিক কোথা থেকে কতটা হবে তার একটা সম্যক ধারণা তোমাদের প্রয়োজন। এরপর আসবো পত্র লিখন বা চিঠি লেখার বিষয়ে। এই ক্ষেত্রে কিন্তু মার্কস ডিভিশন থাকে। তোমাদের যে চিঠির যে ফরম্যাট, সেই ফরম্যাটের উপর 4 মার্কস থাকে, আর ভেতরের যে লেখার অংশটা সেখানে 3 মার্কস থাকে। কাজেই চিঠিতে ফুল মার্কস তুলে নেওয়া কিন্তু আইসিএসসির ছাত্রছাত্রীদের পক্ষে
কোনো রকমেই একেবারে অসম্ভব নয়, বরঞ্চ খুব সহজেই এই মার্কসটা তুলে নিতে তোমরা পারো। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমরা ফরম্যাট লিখতে ভুল করছো। কাজেই তোমাদের বলবো, যারা এই ধরনের মিস্টেক করছো তারা অবশ্যই ফরম্যাটটা একেবারে লার্ন করে ফেলো, ঠিক কিভাবে ফরম্যাটটা লিখতে হয়। তাহলে তোমরা যদি একটা নির্দিষ্ট অ্যাড্রেস লার্ন করে নাও, সেই অ্যাড্রেসটাই বারবার লেখো বা ফরম্যাটটা ওইভাবে লার্ন করে নাও, নিয়ে লেখো, তাহলে কিন্তু ফরম্যাটের 4 মার্কস তোমরা অনায়াসেই পেয়ে যাবে। এবার পড়ে থাকলো ভিতরের যে 3 মার্কসের লেখা। সেখানে তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, 3টে প্যারাগ্রাফে কিন্তু চিঠিটাকে কমপ্লিট করতে হয় এবং প্রত্যেক প্যারাগ্রাফে মূল বিষয়কে কিন্তু টাচ করে যেতে হয়। যেমন ধরো, আমি তোমাদের একটা বিষয় বলছি, ধরো তোমাদের চিঠির ক্ষেত্রে দেওয়া হয়েছে তুমি কয়েকদিন বিদ্যালয়ে যেতে পারবে না, সেই বিষয়ে তোমাদের অধ্যক্ষকে বা কর্তৃপক্ষকে একটি পত্র লেখো বা আবেদনপত্র লেখো বা মানে ছুটি মঞ্জুর হওয়ার জন্য একটা পত্র লেখো, যাই হোক না কেন। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে অবশ্যই 3টে পার্টকে রাখবে এবং 3টে বিষয়কে 3টে সেন্টেন্স, মানে 3টে প্যারাগ্রাফ যখন লিখবে 3টে সেন্টেন্স অবশ্যই লিখবে। যেমন ধরো 3টে প্যারাগ্রাফের মধ্যে প্রথম প্যারাগ্রাফে তুমি এইভাবে লিখছো, আমি অমুক দিন এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না, সেই বিষয়ে এই পত্র লেখা। এটা দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ শুরু করলে। দ্বিতীয় প্যারাগ্রাফে তুমি সেই অনুপস্থিতির কারণটা লিখছো। এবার তুমি লিখবে যে এই অনুপস্থিতির কারণ বলে তুমি সেই বিষয়টা লিখলে। এরপরে থার্ড প্যারাগ্রাফ বা শেষ প্যারাগ্রাফ, যেখানে তুমি চিঠিটা শেষ করছো, সেখানে তুমি এইভাবে শেষ করো যে এই অনুপস্থিতি যদি মার্জনা করা হয় বা মঞ্জুর করা হয়, এই কদিনের ছুটি যদি মঞ্জুর করা হয়, তাহলে আমি বাধিত থাকবো। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই অনুপস্থিতির বিষয়টাকে তোমার উল্লেখ করা হলো, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হলো না এবং মার্কসটা কিন্তু তুমি সেক্ষেত্রে ফুল পেতে পারো। আবার বলছি, 3টে প্যারাগ্রাফে বারবার বিষয়টাকে উল্লেখ করবে, মানে 3বার বিষয়টাকে উল্লেখ করবে। আর একটা বিষয় অবশ্যই আমি বলবো যে পার্সোনাল লেটারের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিষয় লেখার প্রয়োজন হয় না, আর যে ফর্মাল লেটার আছে সেখানে তোমাদের বিষয়টা উল্লেখ করতে হয়। সেখানে তোমরা যখন বিষয় বলে লিখছো, সেখানে কিন্তু কখনোই তুমি পুরো প্রশ্নটাকে তুলে দিতে পারো না, এরকম ভুলে অনেকে করেছো। চিঠির মধ্যে বিষয় বলে লিখছো, তুমি এই কারণে অমুক জায়গায় মানে চিঠিটা লেখো। এই যে তুমি বলে চিঠিটা লিখছো, বিষয়টা লিখছো, এটা কিন্তু একেবারেই ভুল। তোমাকে বিষয়টা অত্যন্ত সংক্ষেপে লিখতে হবে। ধরো এই যে চিঠিটা আমি বললাম, সেক্ষেত্রে তুমি বিষয় হিসাবে লিখবে যে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র, এইরকম সংক্ষেপে বিষয়টা লিখবে। তাহলে চিঠির বিষয়ের এই বিষয়গুলো ভালো করে, মানে ভুল যেগুলো হয় সেগুলো ভালো করে খেয়াল করে অবশ্যই তোমরা পরীক্ষার সময় লিখবে। আর একটা বিষয় অবশ্যই বলবো যে এই যে চিঠিটা তোমরা লিখছো, সেই চিঠিতে তোমাদের মার্ক ওয়ার্ড নির্দিষ্ট করা থাকে, 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়। সেক্ষেত্রে তোমাদের চিঠিটা যদি অত্যন্ত ছোট হয়ে যায়, মানে 5-6 লাইনে তোমরা চিঠিটা শেষ করে দিলে, তাহলে কিন্তু কখনোই ফুল মার্কসটা তোমরা পাবে না। অন্ততপক্ষে 1 পেজ তোমাদের কিন্তু লিখতেই হবে, সেক্ষেত্রে তোমাদের মার্কসটা তাহলে ফুল মার্কস তোমরা পাবে। এরপর আমরা চলে যাব এমসিকিউ টাইপের যে আনসারগুলো তোমাদের লিখতে হয় গ্রামারে। সেক্ষেত্রে তোমরা গ্রামারের ক্ষেত্রে অনেকেই সমস্ত উত্তর ঠিক লিখছো, কিন্তু নাম্বারিং গন্ডগোল করছো। কাজে সেই নাম্বারিং করার সময় অবশ্যই সচেতন থাকবে, নাহলে তোমাদের মার্কসটা কিন্তু অকারণে অযথা চলে যাবে। এবং আরেকটা বিষয়, তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিক আনসারটা লিখছো, মানে সঠিক আনসারটা যখন ওখানে লেখা আছে সেটা লিখছো, নাম্বারিংটা দিচ্ছই না। সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো নাম্বারিংটা অবশ্যই করে এসো। এক্ষেত্রে মার্কসটা যদিও কাটা নাও যেতে পারে, তবুও তোমার সচেতনতার জন্য আমি বলছি নাম্বারিংটা করে এসো। এরপর আমি চলে যাব রচনার ক্ষেত্রে। রচনা তোমরা যখন লিখতে শুরু করছো, বেশ অনেকের ক্ষেত্রেই আমি দেখলাম যে তোমরা রচনা লিখতে শুরু করছো, জাস্ট নাম্বার 1 রচনার বিষয় স্টার্ট করে দিলে। এভাবে রচনা লিখলে কিন্তু প্রথমেই পরীক্ষকের একটা ভিন্ন দৃষ্টি তোমার ওপর পড়বে, তোমার মার্কসটা কাটা যেতে পারে। তুমি অবশ্যই ওই যে নাম্বার 1 এর রচনা থাকে, আমি জানি আইসিএসসি আইএসসি দুই ক্ষেত্রেই বলছি, তোমরা অবশ্যই নাম্বার 1 বলে লিখবে, কিন্তু নাম্বার 1 এর কোন সাবডিভিশনের রচনাটা তুমি লিখছো বা লিখতে চলেছো, সেই নাম্বারটাও অবশ্যই সেখানে তোমাকে উল্লেখ করতে হবে। এবং অনেকেই সেই নাম্বারটা লিখেও ক্ষান্ত হয়ে যাচ্ছ, এবার রচনাটা শুরু করে দিচ্ছ। আর একটা স্টেপ কিন্তু তোমার বাকি রয়ে গেল।
রচনা যে লিখছো সেই রচনার শুরুর আগে অবশ্যই বড় বড় করে সেই রচনার বিষয়টাকে উপরে লিখে দাও। ধরো তোমাকে রচনা দেওয়া হয়েছে তোমার বিদ্যালয়ের কোনো একটি বিশেষ অভিজ্ঞতা, তুমি রচনাটা যখন শুরু করছো ওপরে হেডিংটা করছো, নাম্বারিং করছো, সব ঠিক আছে, কিন্তু হেডিংটা করলে তোমার বিদ্যালয়ের একটি অভিজ্ঞতা, এটা কিন্তু কখনোই রচনা লেখার সময় তুমি লিখবে না। তুমি যখন নিজে রচনাটা লিখছো তখন অবশ্যই তোমার না লিখে লিখবে আমার অভিজ্ঞতা, মানে আমার বিদ্যালয়ের কোনো একটি নির্দিষ্ট দিনের অভিজ্ঞতা। এইভাবে কিন্তু রচনাটা যদি সম্পূর্ণ করো তাহলে কিন্তু মার্কসটা অনেকটাই ভালো হবে। আর একটা বিষয় বলবো, রচনা প্যারাগ্রাফ করে লিখবে। তোমরা প্যারাগ্রাফ করে অনেকেই লিখছো না, সেই প্যারাগ্রাফ করে প্রত্যেকটা বিষয়কে যদি পয়েন্ট ওয়াইজ নামাতে পারো তাহলে রচনায় অনেক অনেক বেশি ভালো নম্বর তোমরা পাবে। আর একটা বিষয় আসবো রচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। সেটা শুধু রচনার ক্ষেত্রে অবশ্যই আমি বলছি না, সমস্ত ক্ষেত্রে মানে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট স্পেলিংগুলোকে অবশ্যই গুরুত্ব দাও। আমি আগেও বলেছি, আবারও বলছি, 3টে স্পেলিং মিস্টেক করলে 1 মার্কস কাটা যায় বা 4টে স্পেলিং মিস্টেক করলে 1 মার্কস কাটা যায়, এমন ধারণা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা অনেক স্পেলিংয়ে মিস্টেক করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের মার্কস একেবারে মাইনাসে গিয়ে পরিণত হতো, তা কিন্তু হয় না। কাজেই তোমরা ওটা নিয়ে একেবারে চিন্তিত না হয়ে যতটা পারা যায় স্পেলিং শিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং অবশ্যই ইম্পর্টেন্ট স্পেলিংগুলোকে লার্ন করে ফেলো। সেই স্পেলিং মিস্টেক হলে কিন্তু মার্কস অবশ্যই কাটা যাবে এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই সচেতন থাকো। আর একটা কথা আমি অবশ্যই বলবো, যেটা আমি সব ক্ষেত্রে মানে বহু স্টুডেন্টসের ক্ষেত্রেই যে পেয়েছি তা নয়, খুব বেশি করে হলেও 5-6টা কপি আমি এরকম পেয়েছি যারা প্রতিটা শব্দে স্পেলিং মিস্টেক করে। প্রতিটা শব্দে স্পেলিং মিস্টেক কী করে হয় আমি অবশ্যই জানি না, তোমরা একদম লেখার অভ্যাস করো না বলেই এমনটা হয়। এইসব ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো তোমরা অবশ্যই লেখার অভ্যাস করো এবং নিজে রিড করার চেষ্টা করো। আমার ধারণা তোমরা রিডিংটা মানে তোমরা যে বিষয়টা পড়ো সেই রিডটা নিজেরা করো না, অন্যকে দিয়ে রিড করাও এবং সেটা শোনো। শুধুমাত্র শুনলে কিন্তু বিষয়টা মনে থাকে ঠিকই, স্পেলিংয়ের ধারণাটা তৈরি হয় না। কাজেই নিজের বিষয়টা নিজে পড়ো, মা বা বাবার সাহায্য নাও, কিন্তু তারা পড়ে দেবে তোমরা শুনবে, এটা সব সময় করো না। এমনিতেই তো তোমরা এক্সপ্লেনেশন ভিডিওটা শুনছো, কাজেই রিড করার জন্য বইটা হাতের কাছে অবশ্যই রেখে দাও, তাহলে দেখবে স্পেলিংটা তোমার চোখের সামনে অবশ্যই ভাসবে আর সেক্ষেত্রে স্পেলিং মিস্টেকগুলো অনেকটা কমবে। এই স্পেলিংয়ের ক্ষেত্রে আর একটি ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, ধরো রাখতে, বললেন, কিনতে, জানতে, এই যে ওয়ার্ডগুলো লিখছো এই ওয়ার্ডে তোমরা কি করে রাখতে বলতে গিয়ে রাখা সেখানে লিখে ফেলছো রাখতে ক, আবার জানতে জানা শব্দ থেকে এসেছে অথচ লেখার সময় তুমি লিখছো বর্গের জয়াকার দন্তার নয় তয় একার। কেন? জানা শব্দতে কোনো ত তো নেই, তাহলে জান পুরো একটা ন আলাদা বসছে, তে আলাদা বসছে, কিনতে, শুনতে প্রত্যেকটা শব্দ এরকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কোনো যুক্তাক্ষর কিন্তু নেই। এই ধরনের যুক্তাক্ষর দিয়ে যারা উত্তর লিখছো তাদের কিন্তু অনেক মানে বারবার সেই শব্দের স্পেলিং মিস্টেক হচ্ছে, সেক্ষেত্রে একটু অবশ্যই সচেতন হয়ে তোমরা লিখবে। বললাম, এই যে বলা থেকে আসছে, তাহলে বল শব্দটা তো আগে আসছে তারপর লাম, তাহলে এই ধরনের মিস্টেক যাতে না হয় সেই দিকে একটু নজর রাখবে। এরপর আমি যাব অন্য একটা বিষয়, সেটা হচ্ছে কোয়েশ্চেনের আনসার লিখতে যখন তোমরা শুরু করছো তখন অনেক সময় দেখা যাচ্ছে যে যে ডিভিশনগুলো থাকছে আইসিএসসি এবং আইএসসি দু ক্ষেত্রে তোমাদের কিছু ডিভিশন থাকে, ক খ গ ঘ করে থাকে, এবং আইএসসির ক্ষেত্রে সবসময় যে ক খ গ ঘ করে থাকে তা নয়, কিন্তু আলাদা করে ডিভিশন প্রশ্ন থাকে, মানে একটা প্রশ্নের মধ্যে 3-4টে প্রশ্ন ছোট ছোট প্রশ্ন থাকে। সেক্ষেত্রে তোমরা অনেক সময় দেখা যাচ্ছে, এটাও যে অনেক ছাত্রছাত্রী করছো তা নয়, কিন্তু অনেকে করছো, বেশ কয়েকজন করছো, সেক্ষেত্রে তোমরা কি করছো দেখা যাচ্ছে 4টের জায়গায় 3টে প্রশ্নের উত্তর লিখে একটা হয়তো পারছো না, ওইটা ছেড়ে দিয়ে একেবারে সমস্ত প্রশ্নের উত্তর লেখার পর শেষে গিয়ে কপির শেষে তোমরা একেবারে সঠিকভাবে নাম্বারিং করে ওই উত্তরটা লিখে আসছো। এমনটা করলে ওই যে লাস্ট যে উত্তরটা লিখছো ডিভিশনের উত্তরটা, সেটা কিন্তু পরীক্ষক নাও দেখতে পারেন। টিচারের ওপর এটা ডিপেন্ড করছে, সব টিচার কিন্তু সমানভাবে
কপি চেক করেন না, কাজেই তারা কিন্তু ওখানে মার্কসটা তোমাকে নাও দিতে পারেন। সেই জন্য তোমার যেটা কর্তব্য সেটা হচ্ছে যে প্রশ্নটা তুমি লিখতে শুরু করেছো সেটা সম্পূর্ণ লেখো। হতে পারে তার কোনো একটা অংশ তুমি লিখতে পারছো না, মনে পড়ছে না বলে, তাহলে সেক্ষেত্রে তুমি সেই অংশটা ছেড়ে অন্য প্রশ্নে চলে যাও, কিন্তু তার জন্য নির্দিষ্ট স্পেস রেখে তারপর অন্য প্রশ্নে যাও। আবার যখন মনে পড়বে তখন ওই যে নির্দিষ্ট স্পেসটা রেখে দিয়েছিলে সেখানে ফিরে এসো, একেবারে খাতার শেষে গিয়ে সেটা লিখো না, তাহলে তোমার মার্কস কাটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার ধরো অনেকের মনে হতে পারে যে উত্তরটা যদি আমার মনে না আসে তাহলে ওই জায়গাটা তো ছাড়া রয়ে গেল, মানে সাদা রয়ে গেল। সেক্ষেত্রে তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার যখন লেখা শেষ হয়ে যাবে, কপি চেক করতে যাবে, ওখানে একটা পেনের জাস্ট এক লাইন দিয়ে, মানে একটা লাইন কেটে জায়গাটাকে কেটে দাও। যদি সেটা করতে নাও পারো তাতেও তোমার মার্কস কিন্তু কাটা যাবে না। পরীক্ষক তোমার সেই জায়গাটাকে দেখে বুঝে যাবেন যে তুমি সেটা মনে রাখতে পারোনি, তাতে কোনো মার্কস কিন্তু তোমার কাটা যাবে না। কিন্তু তুমি যদি শেষে গিয়ে ওই ডিভিশনের উত্তরটা লেখো তাহলে কিন্তু অনেক সময় তোমার মার্কসটা কাটা যেতেও পারে। এরপর বলবো যে গল্প, কবিতা, উপন্যাস এবং নাটকের নাম অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখবে। ইনভার্টেড কমার মধ্যে না লিখলে সেখানে সামান্য মার্কস তোমাদের কাটা যেতে পারে। চলে যাব একেবারে শেষ অংশে। রচনার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট দেওয়া হয়, সেটা আইসিএসসির ক্ষেত্রে 250 এবং আইএসসির ক্ষেত্রে 400 ওয়ার্ডস। এই যে ওয়ার্ড লিমিটটা তোমাদের জন্য রাখা হয় সেই ওয়ার্ডটা গুণে পরীক্ষক দেখেন না, এটা সত্যি কথা, কিন্তু তোমরা কখনোই ভাববে না যে এরকম একটা ওয়ার্ড লিমিট থাকা সত্ত্বেও তোমরা যদি 400-এর জায়গায় 200 বা 300 ওয়ার্ডসের মধ্যে আনসারটা লেখো, পরীক্ষক একেবারেই বুঝতে পারবেন না। প্রত্যেক পরীক্ষকের কিন্তু একটা নির্দিষ্ট আইডিয়া থাকে যে কতটা পেজ হতে পারে। সেক্ষেত্রে আইসিএসসি ছাত্রছাত্রীদের জন্য বলবো, তোমরা যদি তোমাদের হ্যান্ডরাইটিং খুব ছোট হয় সেক্ষেত্রে মিনিমাম 1.5 পাতা লিখে আসবে, আর যারা একটু বড় হ্যান্ডরাইটিং তাদের জন্য বলবো মিনিমাম 2 থেকে 2.5 পাতা, 2 পাতা ম্যাক্সিমাম হলে 2 পাতার থেকে মিনিমাম 2 পাতা থেকে আর একটু বেশি এটাও লিখতে পারো। কিন্তু যারা আইএসসির ছাত্রছাত্রী আছো তাদের জন্য আমি বলবো তোমাদের কিন্তু 400 ওয়ার্ডস, সেক্ষেত্রে মোটামুটিভাবে 2.5 পাতার কম যদি রচনাটা হয় সেক্ষেত্রে মার্কস অনেকটা কমে যেতে পারে। আর যদি খুব ছোট ছোট হ্যান্ডরাইটিং হয় তাহলে 2 পেজের মধ্যে তুমি লিখতে পারো, কিন্তু যদি খুব ছোট ছোট হ্যান্ডরাইটিং না হয় তাহলে কিন্তু অবশ্যই মিনিমাম 2.5 পাতা তোমাকে লিখে আসতেই হবে। এটা আমি আইএসসির ছাত্রছাত্রীদের জন্য বললাম। যদিও আমি যখন কপি চেক করেছি তখন কিন্তু সেভাবে অতটা যাচাই করে কপি চেক করিনি, কিন্তু তোমাদের জন্য অবশ্যই বলছি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ড লিমিট কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।